বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ওয়ারেন হেস্টিংসের শাসন সংস্কার সম্বন্ধে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তবে চলো আলোচনাটা শুরু করি। বাংলা ও দক্ষিণ ভারতের এক বৃহৎ অংশে কোম্পানির শাসন স্থাপন হলে এই রাজ্যকে শাসন করার দায়িত্ব শেষ পর্যন্ত কোম্পানিকে নিতে হয়। 1757 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি শাসন অপেক্ষা শুধু মুনাফা বাড়ার দিকে নজর দেয়, কিন্তু দীর্ঘকাল শাসন পরিচালনার দায়িত্ব কোম্পানি এড়িয়ে যেতে পারেনি। কারণ দ্বৈত শাসনের ফলে বাংলায় ঘোর অরাজকতা ও জনসাধারণের দুঃখ কষ্ট দেখা দেয়। কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি চরমে ওঠে। 76-এর মন্বন্তরে বাংলা শ্মশানে পরিণত হয়। এই অবস্থায় কোম্পানি ওয়ারেন হেস্টিংসকে 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর নিযুক্ত করেন। কোম্পানির শাসন নীতির লক্ষ্য বাংলায় আইন শৃঙ্খলা স্থাপন ও কর্মচারীদের দুর্নীতি দমন হলে এর অন্তরালে কোম্পানির তিনটি লক্ষ্য ছিল, অর্থাৎ সুশৃঙ্খল আইন শৃঙ্খলা স্থাপন এবং কর্মচারীদের দুর্নীতি দমন করতে হলে কিভাবে করতে হবে তার জন্য তারা তিনটি লক্ষ্য স্থির করেছিল। 1. কোম্পানির আয় বাণিজ্য ও রাজস্ব আদায় দ্বারা নিয়মিত বৃদ্ধি করা। 2. বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে কোম্পানির রাজ্য থেকে ব্রিটিশ জাতির নানা সুযোগ সুবিধা লাভ করা। 3. কোম্পানির অধিকৃত অঞ্চলে কোম্পানির অধিকার সুদৃঢ় করা এবং নতুন অঞ্চলে বিস্তার করা। এই তিনটি লক্ষ্য সামনে রেখে শাসননীতি স্থির করা হয়। ওয়ারেন হেস্টিংস ছিলেন এই নীতি প্রয়োগের প্রথম কর্ণধার। বিলাতের কর্তৃপক্ষ হেস্টিংসকে সরাসরি কোম্পানির হাতে বাংলা শাসনের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। হেস্টিংস বুঝতে পারেন যে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ শাসন প্রবর্তন না করলে কোম্পানির শিশু শক্তি ভেঙে পড়বে। ঐতিহাসিক প্যাসিভাল স্পিয়ার শাসক হিসাবে ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের তুলনা করে বলেছেন, ক্লাইভ বিজেতা হিসাবে বড় হলেও বিজিত দেশে ন্যায় বিচারমূলক শাসন প্রতিষ্ঠার যোগ্যতা তার ছিল না। রাষ্ট্র গঠনের কাজের জন্য ক্লাইভ অপেক্ষা তার উত্তরাধিকারী অনেক গভীরতা ও বিজ্ঞতার পরিচয় দিয়েছে। এইবার হেস্টিংস উদ্দেশ্য ছিল যে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি বন্ধ এবং আইন শৃঙ্খলার উন্নতি করা, এবং উন্নতি না করলে তা বাণিজ্যের ক্ষতি হচ্ছিল। এই জন্যই ওয়ারেন হেস্টিংস তার শাসন সংস্কার করেন। তিনি দ্বৈত শাসনের কুফল লক্ষ্য করে হেস্টিংস বিলাতের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ দ্বৈত শাসন ব্যবস্থা লোপ করেন। তিনি রাজস্ব আদায়ের দায়িত্ব সরাসরি কোম্পানির হাতে নেন, অর্থাৎ তিনি প্রথমে রাজস্ব বিভাগীয় শাসন সংস্কার করেন। দ্বৈত শাসনের আমলে রাজস্ব আদায়ের জন্য নিযুক্ত নায়েব দেওয়ান রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করেন। তাদের দুর্নীতির জন্য অভিযুক্ত করা হয়। হেস্টিংস সরকারি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন। মুর্শিদাবাদ ছিল নবাবের রাজধানী। হেস্টিংসের নির্দেশে কোম্পানির সদর দপ্তর কলকাতায় স্থাপিত হয়। এই ব্যবস্থার ফলে কলকাতায় কার্যত সরকারি শাসনকেন্দ্রে পরিণত হয়। হেস্টিংস রাজস্ব বিভাগের পরিচালনার জন্য তিনি কতগুলো বন্দোবস্ত করেন। তিনি কি করেন? জেলায় জেলায় নিলামে জমির বন্দোবস্ত করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন। এই কমিটি জেলায় জেলায় ঘুরে নিলামের দ্বারা ইজারাদার ও জমিদারদের জমির বন্দোবস্ত দিত। গভর্নর জেনারেল ও কলকাতা কাউন্সিলের 4 জন সদস্য এই ভ্রাম্যমাণ সমিতির সদস্য ছিলেন। ইজারাদারদের নিকট থেকে এবং অন্যান্য বাবদে রাজস্ব আদায়ের জন্য
প্রতি জেলায় কালেক্টর নামে একজন শ্বেতাঙ্গ কর্মচারী নিযুক্ত করা হয়। হেস্টিংস প্রথমে পাঠশালা বন্দোবস্ত চালু করেন। পাঠশালা বন্দোবস্তে আপাতত 5 বছরের জন্য জমিদার ও ইজারাদারদের জমির বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু হেস্টিংস লক্ষ্য করেন যে কোম্পানির বহু কর্মচারী বেনামিতে জমির ইজারা নিয়েছে। তারা কোম্পানিকে ঠিকঠাক রাজস্ব আদায় দেয় না, কালেক্টরগণও তাদের বশে ছিল। ফলে এই সকল অসাধু ইজারাদাররা প্রজার কাছে অনেক বেশি হারে কর আদায় করত, কিন্তু কোম্পানি নিয়মিত রাজস্ব আদায় দিত না। এই দুর্নীতি রোধ করার জন্য হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত লোপ করেন। তিনি আপাতত একশালা বন্দোবস্ত বা প্রতি বছরের জন্য জমির বন্দোবস্ত দেন। একশালা বন্দোবস্ত অনুসারে প্রতি বছর নিলাম করে জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়। জমি বন্দোবস্তের দায়িত্ব আগে ভ্রাম্যমাণ কমিটির হাতে ন্যস্ত ছিল। এই কমিটিও যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন হেস্টিংস ভ্রাম্যমাণ কমিটি উঠিয়ে দিয়ে রাজস্ব বোর্ড গঠন করেন। এই বোর্ডের হাতে রাজস্ব পরিচালনার দায়িত্ব দেয়া হয়। গভর্নর ও কলকাতার কাউন্সিলের সদস্যরা এই বোর্ডের সদস্য ছিলেন। রায়রায়ণ নামক কর্মচারী ছিলেন কোষাধ্যক্ষ। রাজস্ব বোর্ড ভূমি রাজস্বের হিসাবপত্র পরীক্ষা করত ও জমি বন্দোবস্তের কাজ লক্ষ্য করত। সরকারি কোষাগার ও আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য হেস্টিংস অ্যাকাউন্ট জেনারেল নামে এক কর্মচারী ও দপ্তর নিয়োগ করেন। রাজস্ব বিভাগের কাজ সম্পর্কে অনুসন্ধানের জন্য হেস্টিংস আমিনি কমিশন নিয়োগ করেন। ইতিমধ্যে দেখা যায় জেলা কালেক্টরগণ দুর্নীতিগ্রস্ত হয়েছেন। এই জন্য হেস্টিংস কিছুকাল এই পদ লোপ করে দেন। পরে আমিনি কমিশনের রিপোর্ট পাওয়ার পর তিনি পুনরায় কালেক্টরগণকে জেলার কর্তা হিসাবে নিযুক্ত করেন। হেস্টিংস রাজস্ব বিভাগে কোনো স্থায়ী ব্যবস্থা গঠন করতে ব্যর্থ হন একথা সত্য। তিনি এই বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালান। তাহারই পথ অনুসরণ করে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তে উপনীত হন একথা ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলেছেন। এরপরে হেস্টিংস বাণিজ্য বিভাগে শাসন সংস্কার করেন। তিনি দেখেন বাণিজ্য বিভাগের উন্নতি হচ্ছে না, তার জন্য তিনি উন্নতির জন্য তিনি দস্তক প্রথা 1773 খ্রিস্টাব্দে লোপ করেন। লবণ, তামাক ও সুপারি ছাড়া অন্য সকল পণ্যের ক্রয় বিক্রয়ের উপর শুল্ক আদায় বাধ্যতামূলক করা হয়। এই সকল পণ্যের ক্রয় বিক্রয়ের উপর ইংরেজ ও দেশীয় যে কোনো বণিককে শতকরা 2.2 টাকা হারে শুল্ক আদায় দিতে নির্দেশ দেয়া হয়। জমিদাররা যাতে এই নির্দিষ্ট হার অপেক্ষা বাড়তি শুল্ক আদায় না করে এর জন্য তাদের নির্দেশ দেয়া হয়। হেস্টিংস শুল্ক আদায়ের জন্য 5টি চৌকি স্থাপন করেন। এই চৌকিগুলো ছিল যথা কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা, হুগলি ও পাটনা। কোম্পানির গোমস্তারা যাতে তাঁতি ও অন্যান্য পণ্যের উৎপাদকের উপর অত্যাচার না করে সেজন্য হেস্টিংস নির্দেশ দেন। তিনি কোম্পানির বাণিজ্য বিস্তারের জন্য জর্জ বোগলেকে ভুটান ও তিব্বতে পাঠান। হেস্টিংস মুদ্রা সংস্কার করিয়া মুদ্রার ওজন ও মান স্থির করেন। এরপরে তিনি বিচার বিভাগীয় সংস্কার করেন। তিনি লক্ষ্য করেন দ্বৈত শাসনের ফলে দেশের বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। নবাবের হাতে নিজামতি বা ফৌজদারি মামলার এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকলেও তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না। অপরদিকে কোম্পানির হাতে ক্ষমতা থাকলে দায়িত্ব ছিল না। ফলে বিচার ব্যবস্থার অনাচার প্রবেশ করেছিল।
বিচার ব্যবস্থার পুনর্গঠন না করলে দেশে সুশাসন স্থাপন ও দুর্নীতি রোধ করা সম্ভব ছিল না। দেশে শান্তি শৃঙ্খলা না থাকলে কোম্পানির বাণিজ্য ও রাজস্ব আদায় ব্যাহত হতো। সুতরাং হেস্টিংস প্রধানত ইংল্যান্ডের বিচার ব্যবস্থার ভাবধারা মনে রেখে বিচার ব্যবস্থার সংগঠনে হাত দেন। হেস্টিংস বাংলাকে 35টি জেলায় ভাগ করেন। প্রতিটি জেলাকে শাসন ও বিচার ব্যবস্থার নিম্নতম ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়। জেলার রাজস্ব আইন শৃঙ্খলার দায়িত্ব কালেক্টরদের উপর দেয়া হয়। জেলাভিত্তিক শাসন ব্যবস্থা হেস্টিংসই প্রথম চালু করেন। এটা এখনও চলছে। প্রতি জেলায় মফস্বল দেওয়ানি আদালত নামে একটি দেওয়ানি আদালত ও একটি ফৌজদারি আদালত স্থাপন করা হয়। মফস্বল দেওয়ানি আদালতে জেলা কালেক্টররা হিন্দু পণ্ডিত ও মুসলিম মৌলভীর সাহায্যে হিন্দু ও মুসলিম আইন অনুসারে দেওয়ানি মামলার বিচার করত। এই আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতার সদর দেওয়ানি আদালতে আপিল করা যেত। জেলা ফৌজদারি আদালতে কাজী ও মুফতিগণ মুসলিম আইন অনুযায়ী বিচার করত। উপযুক্ত তদন্ত ও সাক্ষী সাবুত নিয়ে আইনমতো ফৌজদারি বিচার করা হলো কি না তার প্রতি জেলা কালেক্টররা লক্ষ্য রাখত। জেলা ফৌজদারি আদালতে কোনো ব্যক্তিকে প্রাণদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতে হলে সদর নিজামত আদালতের অনুমতি নেওয়ার নিয়ম চালু করা হয়। জেলা ফৌজদারি আদালতের রায়ের বিরুদ্ধে সদর নিজামত আদালতে আপিল করা যেত। সদর নিজামত আদালতে নবাবের প্রতিনিধি ও প্রধান কাজী বিচার কার্য চালাত। গভর্নর ও কাউন্সিল সদর নিজামত আদালতের কাজকর্মের উপর নজর রাখতেন। হেস্টিংস নিয়ম করেন যে আদালতের সকল কাজকর্ম ও আদেশ নথিতে লিপিবদ্ধ থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতকে মামলার রায় দিতে হবে, ফলে সুবিচার করা সম্ভব হয়। হেস্টিংস মীমাংসার দ্বারা বিবাদ নিষ্পত্তির উপর জোর দেন। হেস্টিংস আপাতত দেশের প্রচলিত আইন অনুসারে আদালতে বিচার করার ব্যবস্থা চালু করেন। তিনি ইংল্যান্ডের আইন ব্যবস্থা অকস্মাৎ চালু করলে ভারতীয় বিচার ব্যবস্থায় গণ্ডগোল সৃষ্টি করা উচিত মনে করেননি। তবে আইনের চোখে সকলেই সমান ইংল্যান্ডের এই চিন্তাধারা তিনি আদালতগুলিতে চালু করেন। ব্রাহ্মণ বা অব্রাহ্মণ সকলেই আদালতের আইনে সমানভাবে দণ্ডনীয়, একথা হেস্টিংস ভালোভাবে বুঝিয়ে দেন। এরপরে হেস্টিংস পুলিশ ও অন্যান্য সংস্কার করেন। তার আমলে গ্রাম অঞ্চলে কোম্পানির থানা ও পুলিশ ছিল না। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি প্রধানত জমিদারদের উপর নির্ভর করতেন। জমিদারেরা আইন ভঙ্গকারী ও সমাজ বিরোধীগণকে গ্রেপ্তার করত। হেস্টিংস কিছু সংখ্যক ফৌজদার ও থানাদার নামক পুলিশ নিয়োগ করেছিলেন, কিন্তু এই সকল কর্মচারী দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় এবং এই সকল কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থ কোম্পানির না থাকায় এই পদগুলি লোপ করা হয়। হেস্টিংস ডাক ব্যবস্থার উন্নতির জন্য চেষ্টা করেন। যাহাকে রুল অফ ল বা আইনের শাসন বলে, তাহা ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম চালু করার চেষ্টা করেন। লর্ড কর্নওয়ালিসের আমলে এটা ভালোভাবে স্থাপিত হয়। ওয়ারেন হেস্টিংস কোম্পানির সর্বপ্রথম শৃঙ্খলাপূর্ণ শাসন প্রবর্তনের চেষ্টা করেন। দ্বৈত শাসনের ফলে যে প্রচণ্ড অরাজকতা দেখা দেয় এবং কোম্পানির কর্মচারীদের মধ্যে যে দুর্নীতি ও জুলুম চালাবার যেরূপ প্রবণতা দেখা দেয়, হেস্টিংস কড়া হাতে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তিনি স্বদেশে ও বিদেশে জীবিতকালে বহু নিন্দিত হলেও নিরপেক্ষ বিচারে তার শাসন সংগঠনের কাজকে প্রশংসা করা যায়। যতটা সংস্কার করা দরকার ছিল তা না করলেও তিনি অনেকখানি কাজ করেন, এতে সন্দেহ নেই। তার প্রচলিত ছক ধরে
লর্ড কর্নওয়ালিস শাসন সংগঠন করেন। হেস্টিংস তার শাসন সংস্কারের কাজ বিনা বাধায় করতে পারেননি। বিলাতের পার্লামেন্ট সভা রেগুলেটিং অ্যাক্ট নামক আইন 1773 খ্রিস্টাব্দে পাশ করে। এই আইনে ব্যবস্থা করা হয় যে কলকাতার গভর্নর ও কাউন্সিল অতঃপর গভর্নর জেনারেল ও সুপ্রিম কাউন্সিল বলে অভিহিত হবে। গভর্নর জেনারেল ও সুপ্রিম কাউন্সিল মাদ্রাজ এবং বোম্বাইয়ের কাজের নির্দেশ ও তদারকি করবে। গভর্নর জেনারেল তার সুপ্রিম কাউন্সিলের পরামর্শ নিয়ে চলবেন। এইদিকে কাউন্সিলের সভ্যদের সঙ্গে হেস্টিংসের ঘোর মতবিরোধ দেখা দেয়। কাউন্সিলের বহু সদস্য তার কাজের ঘোর বিরোধিতা করেন, কিন্তু হেস্টিংস এতে দমেননি। হেস্টিংস এক হাতে মারাঠা ও মহীশূরের সঙ্গে যুদ্ধ চালান এবং অপর হাতে শাসন সংস্কারের যে বীজ বপন করেন, উত্তরকালে তা কোম্পানির সুশাসনের দ্বারা সম্পূর্ণ সাফল্য লাভ করে। প্যার্সিভাল স্পিয়ারের মতে ক্লাইভ বাংলায় যে শাসনের ভিত্তি পত্তন করেন, হেস্টিংস তাকে সংগঠিত করেন। হেস্টিংসকেই ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রকৃত স্থাপত্যিতা বলা যায়। তিনি ক্লাইভের দেওয়ানি নামক একটি রাজস্ব আদায়ের সংগঠনকে একটি প্রকৃত রাষ্ট্রে পরিণত করেন। হেস্টিংস সংস্কৃত, ফরাসি ভাষা ও প্রাচ্যবিদ্যার অনুরাগী ছিলেন। তিনি এশিয়াটিক সোসাইটি ও কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার আনুকূল্য দেখান। এইভাবে হেস্টিংস বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে যতটা সম্ভব সুশৃঙ্খলে পরিণত করেন।